এতদিন ধরে ক্রিকেট দেখতে দেখতে আপনাদের মনে হয় কিছু নাম মুখস্থ হয়ে গেছে। যেমন আপনারা জানেন যে সাকিবের নাম ময়না, আপনারা জানেন যে রাজ্জাকের নাম লালা, এমনকি রিকি পন্টিং এর নাম হচ্ছে পান্টার, মানে জুয়ারি। আবার বিরাট কোহলির নাম হচ্ছে চিকো। তো কখনো জানতে ইচ্ছা করে না যে এই নামগুলো কোত্থেকে আসলো। সাকিবের মতো একটা ছেলের নাম ময়না কিভাবে হয়ে গেল, পন্টিং এর মতো একটা ভদ্রলোকের নাম কি করে জুয়ারি হয়ে গেল। তো আসেন, আজকে অনেকদিন গল্প হয় না, আজকে একটু গল্প বলি। আজকে কমন আমাদের যেসব তারকা আছেন, এই তারকাদের যে ডাকনামগুলো, এই ডাকনামগুলো কিভাবে আসলো সেটা একটু গল্প বলি। এর মধ্যে আমার ব্যক্তিগত একটা কৃতিত্ব আছে। আমাদের বাংলাদেশে যে খেলোয়াড়দের যে ডাকনামগুলো, এই ডাকনামগুলো আমরা অনেকদিন ধরে জানি, কিন্তু এটা আমি কিভাবে বের করছিলাম যে এই রহস্যটা কোথায়, সেইটা প্রথম আলোর হয়ে বেশ পরিশ্রম করে বের করছিলাম। তো সেই পুরো গল্পগুলো আপনাদের আজকে শোনাই। সাকিব বা আমাদের দেশের তারকাদের নামের ব্যাপারটা একটু পরে বলবো, যাতে আপনারা শেষ পর্যন্ত দেখেন। এটা হচ্ছে একটা ট্রিক্স, এটা সবাই করে, তো আমি বলে কয়ে করলাম। শুরুতে একটু বিদেশি দু একটা বলি। ওই পান্টারটা দিয়েই শুরু করি, কারণ ওইটা আমারই না জীবনে খুব শখ করছিল। আমি আগে পান্টার মানে জানতাম না, কিন্তু যখন জানলাম যে পান্টার মানে হচ্ছে জুয়ারি। পন্টিং এর মতো একটা নিখাত ভদ্রলোক, এটা ঠিক যে পন্টিং যখন খেলতেন নিখাত ভদ্রলোক ছিলেন না, অনেক ঝামেলা করতেন, অনেক ঝামেলা করতেন। কিন্তু তার বিপক্ষে কখনো কোনো অ্যালিগেশন তো কোথাও শুনি নাই, কোনো স্ক্যান্ডাল তো শুনি নাই। তাহলে এই লোকের নাম জুয়ারি কেন? এটা নিয়ে বেশ খোঁজ খবর লাগাইতে হলো, পড়তে হলো। পড়ে শুনে জানা গেল যে অ্যাকচুয়ালি এটা পন্টিং এর ছোটবেলার নাম, মানে ইয়াং এজের নাম। পন্টিং কখনো ক্রিকেট ব্যাটিং টেটিং এ অংশ নেন নাই, কিন্তু ঘটনা হচ্ছে ওনার বাড়ি তো তাসমানিয়ায়। আর তাসমানিয়ান এলাকায় একটা খেলা খুব জনপ্রিয়, সেটা হচ্ছে গ্রেহাউন্ড রেসিং। গ্রেহাউন্ড বলে একটা কুকুর আছে, আপনারা নিশ্চয়ই চেনেন। খুব তাগড়াই ধরনের একটা কুকুর। এই কুকুরটার একটা দৌড় প্রতিযোগিতা হয় তাসমানিয়ান এলাকায় প্রায় সব সিটিতে। এটা খুব বিখ্যাত জিনিস ওখানকার। পন্টিং এর একটা অভ্যাস ছিল যে ক্রিকেট খেলে বা বাবা মার কাছ থেকে টুকটাক যা কিছু ডলার পেত, এটা নিয়ে ওই গ্রেহাউন্ড রেসিং এর মাঠে চলে যেত, এবং ওইটা ওখানে খুব বৈধভাবে ওইটার বেটিং হয়, মানে জুয়া হয়। আপনারা এখন করেন কিনা জানি না, আমাদের ছোটবেলায় আমরা যারা একটু মফস্বল এলাকায় বা গ্রামে থাকতাম, তখন কোনো মেলা হলেই কিন্তু এক ধরনের নির্দোষ জুয়া হতো এখানে। ওই যে একটা চোরকির মতো থাকতো, ওখানে 1 টাকা 2 টাকা জুয়া ধরা যেত, নির্দিষ্ট জায়গায় রাখতে হতো, এটা ঘুরায় ছেড়ে দিত। যদি কপালে লাগতো 1 টাকা হয়তো 10 টাকা হয়ে যেত। আমার কপালে এই জিনিস কোনোদিনও লাগে নাই, আমি জানি না পন্ডিং এর কপালেও এই নির্দোষ জুয়া কোনোদিন লাগছে কিনা। কিন্তু সে তার বন্ধু বান্ধবের মধ্যে খুব খ্যাতি পেয়ে গেল যে ও রেগুলার জুয়া খেলে, এবং সেটা যে গ্রে হাউন্ড রেসিং এ। সেই থেকে ওর নাম হয়ে গেল পান্টার। এবং এই নামটা ন্যাশনাল টিমে আসার পরে, ক্যাপ্টেন্সি পাওয়ার পরে, বিখ্যাত হওয়ার পরে, এখন তো অনেক বিখ্যাত মানুষ, হোভার্ড হ্যারিকেনের মেন্টর, তারপরেও লোকজনে তার পান্টার বলেই ডাকে। তাহলে বুঝতে পারতেছেন, এই জাতীয় ডাকনাম একবার গায়ে লেগে গেলে এটা কিন্তু ছাড়ানো খুব কঠিন। আবার কিছু নাম আছে না, সেগুলো মূলত দৈহিক কারণে হয়। আপনারা জানেন গ্লেন ম্যাকগ্রাকে সবাই হচ্ছে পিজিয়ন বলে ডাকে, মানে কবুতর। এটার কারণ একদম তার বডি শেপ। একটু খেয়াল করে দেখলে দেখবেন যে ম্যাকগ্রার বডির নিচের দিকে যে অংশ এবং পা দুটো, তারপরে তার যে দৌড়ানোর ভঙ্গি, এটার ভিতরে কবুতরের কুটকুট করে দৌড়ানোর একটা ব্যাপার আছে। যখন ছোট ছিল আরো লিকলিকে ছিল ম্যাকগ্রা, এখন বেশ স্বাস্থ্যবান হয়ে গেছেন, কিন্তু ম্যাকগ্রা তো আমরাও দেখছি যে খুব লিকলিকে ছিলেন। তখন ম্যাকগ্রার দৌড় দেখলে আসলে এরকম একটা পাখি পাখি ফিল আসতো। তো সতীর্থদের মনে হয়েছে যে এই লোক আসলে কবুতরের মতো দৌড়ায়। সতীর্থরা সেটা নাম লাগাই দিয়েছে, এবং আমরা যখন বড় হয়েছি, যখন ম্যাকগ্রা লিজেন্ড, তখন শুনি যে ধারাভাষ্যকাররা বলতেছে হিয়ার কামস দ্য পিজিয়ন। এই জিনিস লেগে থাকে। আবার ধরেন হার্শেল গিফসের গল্পটা, এটা খুবই আজগুবি, খুবই একটা আজগুবি গল্প। সেটা হচ্ছে লোকে তাকে ডাকে স্কুটার বলে, ধারাভাষ্যকাররাও বলে দ্য স্কুটার। এখন স্কুটারটা কি একটা মানুষ স্কুটার হয় নাকি? কিন্তু হার্শেল গিফসের নিজের এই গল্পটা শেষ পর্যন্ত ব্যাখ্যা করে বলতে হয়েছে। ওনার আত্মজীবনীতে উনি লিখছেন যে আমি কি করে স্কুটার পেলাম। সেটা হচ্ছে উনি যখন এজ লেভেল টিমে প্রথম ডাক পেলেন, ওনার বয়স তখন 16 বছর। ওখানে গিফসের এক সতীর্থর একটা গাড়ি ছিল, মানে হয়তো বাবার গাড়ি, সেটা নিয়ে আসতেন প্র্যাকটিসে। তো একদিন গিফসকে ওই সতীর্থ বললেন যে তুই ড্রাইভ কর। 16 বছর বয়স, খুব স্বাভাবিকভাবে ড্রাইভ করার কথা না, এবং গিফস ড্রাইভিং পারতেন না। তো গিফস বললেন যে আমি এইসবের মধ্যে নাই, আমি 4 চাকার গাড়ি চালাইতে পারি না। তখন পাশ থেকে কেউ একজন বললো যে তাহলে তুই কি চালাবি, 4 চাকার গাড়ি চালাবি না? তো সে বললো যে স্কুটার চালাবো। তখন কেউ একজন বললো যে ও তুই তাহলে স্কুটার। এই শুরু হয়ে গেল। বোঝেন ডাকলাম কিভাবে হয়। আমি নিশ্চিত আপনারাও আপনাদের অনেক বন্ধু বান্ধবের এরকম
ডাকনাম দিচ্ছেন, বা আপনারা যারা শুনতেছেন তাদের মধ্যেও অনেকে এরকম ডাকনামের মালিক। আমার মতো মোটা সোটা যারা, তাদের খুব কমনলি আলু ডাকনামটা শুনতে হতো। তো বুঝতে পারতেছেন এরপরে আমি কার কথা বলবো। আশা করি এটা নিয়ে ইঞ্জি ভাই যদি কোনো কারণে শুনে রাগ করবে না, এখন আর নিশ্চয়ই সে খেপে যাবে না। কিন্তু ইঞ্জি ভাই মানে ইনজামাউল হক এই নামটা শুনলে এমন খেপা খেপতো, এই যে আলু আলু বলে লোকে ডাকতো, এটা ইনজামাউল হকের ঠিক ডাক নাম না, এটাকে বলা যায় খেপানো ডাক নাম। মানে আমরা যেরকম মোটু বলি, বল্টু বলি, যেগুলো একটু ছোট হয়, লম্বাটার লম্বু বলি, ওরকম ইনজামাম ভাইরে আলু বলতো। কেন বলতো বুঝতেই পারতেছেন, আলুও যেরকম গোলগাল হয়, ইঞ্জি ভাইও তো ওরকম গোলগাল। এটা নিয়ে আমাদের পাইলট ভাই একটা দারুণ কাজ করছিল। একটা সময় আসলো শুধু দর্শকরাই ইঞ্জি ভাইরে আলু বলে খেপাইতো। একবার কিন্তু দর্শকদের ইঞ্জামামূলক ব্যাট নিয়ে পিটাইতে গেছিল ওই আলু আলু বলায়। ফলে মাঠে না কেউ আর স্লেজিং করতে আলু বলতো না, কারণ ব্যাপারটা বাজের দিকে চলে যেতে পারে। স্লেজিংয়ে তো একটা সীমা রাখা হয় যে ব্যাপারটা যেন কোনোভাবে হাতাহাতির পর্যায়ে না যায়। কিন্তু পাইলট ভাই কি করলো, কিপিং করতেছে এই ঢাকায় বাংলাদেশ পাকিস্তান টেস্ট হচ্ছে, কিপিং করতেছে ইঞ্জামামূলক ব্যাটিং করতেছে। হঠাৎ করে দুই বলের মাঝখানে পাইলট ভাই ইঞ্জামামটা বলতেছে, ইঞ্জি ভাই একটা জিনিস জানার ছিল যদি বলতেন। তো এইরকম বলতেছে, বলো কি জিনিস। বললো লোকে আপনারা আলু বলে কেন। তো বললো যে, পাইলট ভাই বলতেছে যে সে তখন না পারে আমার ব্যাট দিয়ে বাড়ি মারতে, না পারে রিয়াক্ট করতে, সে জাস্ট একটা গালি দিয়ে চুপচাপ গিয়ে ব্যাটে গিয়ে দাঁড়ায় গেল। কারণ আমি তো স্লেজিং করি নাই, আমার তো সে কিছু বলতে পারতেছে না। আমি তো খুব নিরীহভাবে জিজ্ঞেস করছি যে ইঞ্জি ভাই আপনাদের লোকে আলু বলে কেন। বলছেন ডাকনাম কোন লেভেলে পৌঁছাইতে পারে মানুষের। শারীরিক কারণে আরেকটা মজার নাম দেখছি, সেটা হচ্ছে বিফি, সেটা হচ্ছে গ্রায়াম স্মিথ। এই লোকটার সামনাসামনি আমি প্রথম যখন হইলাম, মানে উনি ঢাকায় নেটে, মিরপুরের নেটে ব্যাট করতেছেন, ওখান থেকে ব্যাট করে বেরোয় আসলেন, বেরোয় আসার পরে আমি প্রথমবারের মতো লোকটারে সামনাসামনি দেখলাম। আমার মনে হলো যে এই লোকটার নাম যে বিফি, এর চেয়ে পারফেক্ট নাম আর হইতে পারে না। এখন আপনাদের মনে হতে পারে বিফি মানে কি। বিফি নামটা আসছে হচ্ছে বাফেলো থেকে। বাফেলো মানে ষাঁড়, আপনারা জানেন। এটা হচ্ছে ও তো ছোটোবেলা থেকেই ওই রকম ভয়ানক তাগড়াই। আপনারা গ্রায়াম স্মিথকে যারা টিভিতে দেখছেন, আমার ধারণা আমার মতোই সবাই একটা ভ্রান্তিতে ছিলেন। অ্যাজ সাউথ আফ্রিকানরা সবাই তো প্রচুর লম্বা চওড়া হয়, ফলে ওর হাইটটা এবং ওর যে বিশালত্ব, এটা না আমরা টিভিতে অনুমান করতে পারি না। যেমন ক্রিস গেলকে দেখলে বোঝা যায় যে একটা বিশাল দেখি মানুষ। কিন্তু আমি গ্রায়াম স্মিথেরটা খুব সারপ্রাইজড হয়ে গেছি। মানে সে যখন হেঁটে আসতেছে আমার কাছাকাছি আসলো, যে আগে একদিন বলছি, তখন তো আমরা নেটের সামনে দাঁড়ায় প্র্যাকটিস দেখলাম। তখন যে আমাদের কি দিন ছিল, মানে চাইলেই গ্রাম স্মিথের সঙ্গে হাত মিলাইতে পারতেছি, চাইলেই তারে দাঁড় করায় দুইটা প্রশ্ন করতে পারতেছি। আমি ইংরেজি ভালো বুঝতাম না, বলতাম না বলে হয়তো অত বেশি হতো না, কিন্তু টুকটাক তো বলতে পারতাম। যখন কাছাকাছি এসে দাঁড়াইছে, আমার মনে হয়েছে যে এইটা আসলে দুনিয়ার সবচেয়ে বড় ষাঁড়। মানে ইয়া চওড়া এক কাঁধ, সেই রকম বডি, প্রত্যেকটা মাসল এরকম ফুলে আছে এবং ঘামে ওই চকচক করতেছে। এই লোকটা ষাঁড় ছাড়া আর কিছু বলা সম্ভব না। তো শুরুতে তার বন্ধুরা বাফেলো ডাকতো, পরে বিফি হয়ে গেছে। আরেকটা নাম আমার খুব মজার লাগে, সেটা হচ্ছে অনিল কুম্বলে। রে জাম্বো বলে সবাই, কুমলেরে জাম্বো বলে না, আমি ঠিক ব্যাখ্যা করতে পারতাম না। জাম্বো তো আসছে, আপনারা বুঝতেছেন যে জাম্বো জেট থেকে। এখন জেট ব্যাপারটা সাধারণত ফাস্ট বোলারদের সঙ্গে যায়, কিন্তু কুমলের সঙ্গে এটা কিভাবে যায়, এটা নিয়ে আমার অনেকদিন খোঁজাখুঁজি করতে হয়েছে। পরে ইন্ডিয়ান একজন লেখকের লেখায় পড়লাম যে ব্যাপারটা হচ্ছে কি, যে কুমলে লেগ স্পিনার, কিন্তু কুমলের আপনি রান আপটা দেখবেন, কুমলের রান আপের মধ্যে একটা টেক অফের ব্যাপার আছে। মনে হয় যে একটা অ্যারোপ্লেন বোধহয় টেক অফ করবে, এবং যে সময় সে ওই যে ঝুঁকে সামনে গিয়ে সে দুই হাতটা এরকম করতে করতে আগাতো, ওই পুরো ব্যাপারটার মধ্যে একটা টেক অফের ব্যাপার আছে। এটা দেখে কেউ একজন বলছিল যে এটা তো জাম্বো জেটের মতো টেক অফ করে, সেই থেকে ওর নাম জাম্বো হয়ে গেছে। রাহুল দ্রাবিড়ের দ্য ওয়াল, সচিন টেন্ডুলকারের লিটল মাস্টার, বা সার্ডন ব্র্যাডম্যানের দ্য ডন, এগুলো তো হবেই, এগুলো তো আপনারা বুঝতেই পারেন কেমন হবে। বা মাইকেল হাসির মিস্টার ক্রিকেট, এটা একটু ব্যাখ্যার দাবি রাখে, কিন্তু বুঝতেই পারেন যে ও হচ্ছে এই জেনারেশনের যত ক্রিকেটার তার মধ্যে সবচেয়ে ক্রিকেট পড়ুয়া। তবে আমি যতদূর জানি তার চেয়ে রাহুল দ্রাবিড় একটু বেশি পড়ুয়া। তো যাই হোক, এটা তো আর আসলে ওইভাবে তুলনা করে কখনো নামকরণ করা হয় না। তবে মায়ের কাছে শুধু পড়াশোনা না, তার জীবন আচরণ সবকিছু মিলে মিস্টার ক্রিকেট একটা ব্যাপার ছিল।
সে আর কি ক্রিকেট খাইতো, ক্রিকেট ঘুমাইতো, ক্রিকেট চলতো, এখনো ক্রিকেটের সঙ্গেই আছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক, ফলে ক্রিকেটই তার জীবন। ওখান থেকে মিস্টার ক্রিকেট আসছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের এরকম ডাকনাম বলে তো আসলে শেষ করা যাবে না, তাহলে এই পর্বটা 2-3 ঘন্টা হয়ে যাবে। আর বেশিরভাগই আপনারা ডাকনামটা শুনলেই বুঝতে পারবেন যে নামটা কেন হয়েছে। যেমন মাইকেল হোল্ডিং এর নাম হচ্ছে হুইসপারিং ডেথ, এটা তো বুঝতে সমস্যা হয় না। হুইসপারিং ডেথ মানে হচ্ছে যে মৃত্যুর শব্দ, মৃত্যুর ফিসফিসানি। তো মাইকেল হোল্ডিং যখন বল করতেন, বলটা যখন কানের পাশ থেকে যেত, যেটাকে অস্ট্রেলিয়ানরা চিন মিউজিক বলে, ওই চিন মিউজিকটা মানে কানের কাছ থেকে যাওয়ার সময় ব্যাটসম্যান মৃত্যুর ওই ফিসফিসানি শুনতে পেত। ওখান থেকে হুইসপারিং ডেথ আসছে। তবে শেষ একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারের নাম বলি, সেটা হচ্ছে আমাদের বিরাট কোহলি। তার ডাকনাম জানেন তো আপনারা? ডাকনাম হচ্ছে চিকু। এই চিকু নামটা কোত্থেকে আসছে? সেটা হচ্ছে ও যখন পিচ্চি ছিল, এই পিচ্চি অবস্থা কিন্তু আপনারা ওরা দেখছেন, এই ঢাকাতেই দেখছেন। ও এই আন্ডার 19 খেলা খেলতে আসছিল ওই ঢাকাতেই। তখন ওর স্টাইলের কথা মনে আছে, এবং ওই সময় কিছু ছবি আজকাল নেটেও পাওয়া যায়। সেটা হচ্ছে যে ও ওই চুলটা নেইমারকে যেমন স্পাইক করতে দেখতেন একসময়, ওই চুলটা স্পাইক করতো, এবং যে জেলটা দিয়ে করতো ওইটাতে চুলটা স্পাইক করার পরে খুব শক্ত হয়ে থাকতো। নর্মালি জেল করে স্পাইক করলে অত শক্ত হয় না, কিন্তু ওরটা কেন জানি খুব শক্ত হয়ে থাকতো, মানে সেটা ধরেও দাঁড়ানো যেত না। তখন ওর যে দিল্লিতে যে কোচ ছিলেন, ওই কোচ প্রথম ওর এই নাম দিয়েছিলেন যে তোরে তো দেখতে একটা চিকুর মতো লাগে। এই চিকু বলতে কি বুঝেছেন এটা আমি আবিষ্কার করতে পারি নাই, কিন্তু ওই ভদ্রলোক এটা বলার পর থেকে ওর টিমমেটরা সবাই এটা মুখস্থ করে ফেলছে। সেই থেকে ওরা কেউ বিরাট বলে ডাকতোই না, চিকু চিকু করতো। এখনকার প্রজন্ম তো ভয়ে নিশ্চয়ই বলবে না, কারণ অনেক সিনিয়র লিজেন্ড হয়ে গেছে, সর্বকালের সেরাদের তালিকায় নাম লেখায় ফেলছে। স্টিল তার টিমমেটরা বা রাহুল স্যার, তার যে রাহুল দ্রাবিড় স্যার, এরা কিন্তু তারা চিকু বলেই ডাকে। যাই হোক, অনেকক্ষণ বাইরের গল্প হলো, এবার আমাদের ভেতরের কিছু গল্প বলা যাক। এই যে সাকিব কেন ময়না, রাজ্জাক কেন লালা, বা আমাদের খালেদ মাহমুদ সুজন কেন চাচা, বা আমাদের রফিকুল আলম সাবেক জাতীয় দলের ব্যাটসম্যান, প্রধান নির্বাচক, উনি কেন বাগমামা, এই ব্যাপারগুলো একটু বলা যাক। আচ্ছা, বাগমামা দিয়ে শুরু করি। বাগমামা আমাদের খুব ডাকসাইটে ব্যাটসম্যান ছিলেন, এবং পরে প্রধান নির্বাচক ছিলেন। আপনারা একেবারে এই জেনারেশন যারা, তারা হয়তো ঠিক মনে করতে পারবেন না, বাগমামা বেশ অল্প সময়ের জন্য প্রধান নির্বাচক ছিলেন। এই যে আকরাম ভাই যখন প্রধান নির্বাচক হলো তার আগে আগে। এবং আমি যখন এই প্রথম আলো হয়ে স্টোরিটা করি, এই অ্যাসাইনমেন্টটা আমাকে সুব্রতা দিছিল যে তুই তো প্রায় দেখি সুজন রে চাচা চাচা করস, তাহলে এই নামটা কোথেকে আসছে খুঁজে বের কর। সুব্রতা কিন্তু জানতো এটা, সে আমার বলে নাই, সে আমারই মাঠে পাঠায় দিল যে তোর দায়িত্ব হচ্ছে এই ডাক নামগুলো কার কি ডাক নাম এটা খুঁজে বের করা, এবং সেটা কোত্থেকে আসলো এটা খুঁজে বের করা। কি যে কষ্টটা পাইছিলাম রে ভাই, এক একটা ডাক নামের জন্য 4-5 জনের সঙ্গে কথা বলতে হয়েছে। যেমন রফিকুল আলম, আমাদের রফিক ভাই, ওনার নাম বাগমামা কি করে হলো, এটা কেউ কিছুতে বলবে না। রফিক ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। রফিক ভাইয়ের আমি একাধিকবার জিজ্ঞেস করলাম, রফিক ভাই শুধু হাসে, বলে এটা দেবু বাদ দাও, সে যখন বাগমামা ছিলাম তো ছিলাম। আমাদের আরিফুর রহমান বাবু বললেন যে বাগমামার কিছু বিশেষত্ব আমি জানি। এক হচ্ছে যে উনি রান করতেন অনেকটা বলে কয়ে। তখনকার দিনে দেখেন ইন্টারনেট নাই, অ্যাভেলেবেল ছবি পাওয়া যেত না, মাঠে ফটোগ্রাফার থাকলেও ওই ফটো তুলে, ধরেন আপনি বড় একটা রান করলেন, আপনার ফটো তুলে ওদিনের পত্রিকায় ধরানো সম্ভব হতো না। বাগমামা কি করতেন শুনলে খুবই অবাক হয়ে যাবেন। বাগমামার বুক পকেটে, তখন ওনারা যে জার্সি পরতেন ওটার বুক পকেট ছিল, বাগমামার বুক পকেটে সবসময় 3-4 কপি ছবি থাকতো নিজের। ম্যাচ শুরুর আগেই উনি এই 3-4 কপি ছবি প্রমিনেন্ট পত্রিকাগুলো সাংবাদিকদের দিয়ে দিতেন। তারা বলতো যে মামা কি ব্যাপার, আজকে ছবি দিচ্ছেন? বল আজকে সেঞ্চুরি মারবো তো তোমাদের ছবি লাগবে, ছবি ছাড়া নিউজটা ছাপা হয় না, ছবি দিও সঙ্গে। এবং বাবুভাই বলছেন যে যতদিন বাগমামা কোনো সাংবাদিকদের ছবি দিচ্ছে ততদিন বাগমামা সেঞ্চুরি করে আসছে। আমি জানি না এটা মিথ না সত্যি, কিন্তু এটা যদি একবারও ঘটে, 3 বারের দরকার নেই, 10 বারের দরকার নেই, এটা যদি একবারও ঘটে আমি সেই লোকটাকে স্যালুট দিতে রাজি আছি যে ভাই কি কনফিডেন্স, কি কনফিডেন্স। আজকাল তো আমাদের ব্যাটসম্যানরা ম্যাচের আগের দিন বলতেই চায় না, শুধু বলে দেখা যাক যদি পারি, অনেক কিছুর উপর নির্ভর করে। ওই কনফিডেন্স কই হারায় গেল। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই কনফিডেন্ট ক্যারেক্টারগুলো এখন আর দেখি না, যে বলে কয়ে নামবে ক্রিস গেইলের মতো। ক্রিস গেইল একবার বিপিএল খেলতে আসলো, কয়টা ম্যাচের জন্য বলে আসলো 2টা সেঞ্চুরি করবো, সে 2টা সেঞ্চুরি করে দিল। ওই কনফিডেন্সটা ক্রিকেট থেকে হারায় গেছে।
যাই হোক, ডাকনামের ব্যাপারে ছিলাম। আর বাগমামার নামটা খোঁজাখুঁজি শুরু করলাম, অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বললাম। শেষ পর্যন্ত বাগমামাদের এক টিমমেট, তার নাম আজও পর্যন্ত ডিসক্লোজ করার অনুমতি আমি পাই নাই, এখনো আর কি কথা বলি নাই এরপরে যে আপনার নাম বলে দিব কিনা। বাগমামার একটা ব্যাপার ছিল যে ওই সময় কিন্তু আমাদের ক্রিকেটাররা, আপনারা জানেন কিনা, ইংল্যান্ডে প্রচুর খেলতে যেতেন, ব্যক্তিগত উদ্যোগে যেতেন, অনেক সময় বন্ধু বান্ধবরা একসঙ্গে যেতেন, গিয়ে কোনো মাইনর টিমের হয়ে খেলতেন কাউন্টিতে। এই ঘটনাগুলো ওই সময় খুব রেগুলার ছিল। তো বাগমামা যখনই ইংল্যান্ডে যেতেন, ইংল্যান্ডের পেস বোলিং খেলার জন্য বেশ খ্যাত ছিলেন। বড় স্কোর করতে পারতেন তা না, কিন্তু পেস বোলিং এর এগেনস্টে খুব খেলতেন। তো 82-তে বাংলাদেশ টিম একবার গেল হচ্ছে জিম্বাবুয়ে ট্যুরে। এখন বাংলাদেশ নামেই গেছিল কি না এটা আমার ঠিক মনে নেই, কিন্তু বাগমামা ওই টিমে যথারীতি ছিলেন। 82-তে জিম্বাবুয়ের পেস বোলিং কিন্তু ভয়াবহ। তখনকার জিম্বাবুয়ের টিম নিয়ে একসময় গল্প করবো যে ওই সময় জিম্বাবুয়ের টিম ওয়ার্ল্ড বেস্টদের মধ্যে চলে গেছিল, এবং আপনারা শুনলে অবাক হবেন, 80s 90s তারা র্যাঙ্কিংয়ে 1-2-এর জন্য ফাইট করতো, এরকম একটা অবস্থায় চলে গেছে। আমরাই দেখছি সেই গোল্ডেন জিম্বাবুয়ের টিম। যাই হোক, সেই টিমের পেস বোলিং অত্যন্ত ভয়াবহ ছিল, আর অ্যাজ আফ্রিকান কান্ট্রি ওখানকার উইকেটও ওই রকম। তো বাগমামা আগামাথা ব্যাট করছিলেন, করে অল্প কিছু রান করে, হয়তো 65-70 রান করে নট আউট ছিলেন। কিন্তু যেটা হয়েছিল, সারাদিন ওরা বাগমামার গায়ে বল করছে, মানে রফিকুল ভাইয়ের গায়ে বল করছে। গায়ে মানে এই বুকে, পাজরে, পেটে, হাঁটুতে, সব জায়গায় বল লাগছে। বল লেগে পরে যখন মামার ড্রেসিং রুমে আসছেন, সবাই দেখে উনি জার্সিটা খুলে ফেলার পরে সারা শরীরে লাল এরকম চাকা চাকা হয়ে আছে। এমনিতেই বাংলাদেশের খেলোয়াড়দের তো টাইগার বলার একটা ব্যাপার আছে, ওইখানে জিম্বাবুয়ের দুইজন খেলোয়াড় ছিল। তখন ওই খেলোয়াড়দের একজন বলল যে হি ইজ এ রিয়েল টাইগার, লুক দ্যাট, যে তার সারা গায়ে চাকা চাকা হয়ে আছে, বাঘের মতো হয়ে আছে। সে বাঘের মতোই ওই ভয়ানক বোলিং নিজের শরীরে নিয়ে সে উইকেট সামলায় চলে আসছে। পুরো ব্যাপারটা একটা বিরাট প্রাইডের ব্যাপার যে একজন জিম্বাবুয়ান নাম দিল যে অ্যাকচুয়ালি ও হচ্ছে একজন সত্যিকারের বাঘ। এবং সেই থেকে তারে আমি শুনি নাই কোনো সিনিয়র মানুষ, কোনো সিনিয়র খেলোয়াড় বা তার 1-2 বার জুনিয়ররাও, মানে সুমন ভাইরাও তারা বাঘ মামা বলেই ডাকছে চিরকাল। আমাদের দেশের যেমন রাজ্জাকের ডাক নামটা আপনারা শুনছেন প্রচুর উইকেটে মুশফিকের মুখে। মুশফিককে কিন্তু সবচেয়ে বেশি ডাকনাম উচ্চারণ করতে হয়। শুধু মুশফিককে না, দুনিয়ার সব দলের কিপার হচ্ছে সবচেয়ে বেশি ডাকনাম উচ্চারণ করে। এটা মুশফিক নিজে ওই স্টোরির জন্য আমাকে বলছিল যে দাদা, যেটা হয় যে আমরা যখন কিপিং করি তখন তো আমাদের একটা বড় কাজ থাকে হচ্ছে বোলারদের অনুপ্রাণিত করা এবং তাদের মুহূর্ত মুহূর্ত উজ্জীবিত করা। সেজন্য আমি যদি পুরোটা বলতে যাই যে মাশরাফি গুড বোলিং, মাশরাফি গুড বোলিং, ওটা না ঠিক ছন্দ পায় না। ফলে আমরা যেটা করি, নাম ছোট করি, চেষ্টা করি যে মাশরাফিরে ম্যাশ, আশরাফুরে অ্যাশ, এরকম বলা, ম্যাশ গুড বোলিং, অ্যাশ গুড বোলিং, এরকম করা। কিন্তু যার ক্ষেত্রে কিছু একটা পেয়ে যায় যে 2-3 শব্দের একটা ডাক নাম, সেক্ষেত্রে আমরা ওই ডাক নামেই থাকি। তো সেইটা রাজ্জাকেরটা আপনারা জানেন যে রাজ্জাকে ও বলতো গুড বোলিং লাল্লা, গুড বোলিং লাল্লা, গুড বোলিং। এই আওয়াজটা শুনছেন না? এই আওয়াজটা আপনারা পাকিস্তানেও শুনছেন, কারণ আফ্রিদিরও ডাকনাম লাল্লা। সেইটা আসছে আবার তার গোত্র থেকে, সেই গল্প আরেক সময় বলবো। সেইটা বলতে হচ্ছে পাকিস্তানি কিপাররা। কিন্তু আমাদের ম্যাচেও প্রচুর আপনারা এই শাউট শুনছেন ওই স্টাম্প মাইকে যে গুড বোলিং লাল্লা, গুড বোলিং। এটা বলতো মুশফিক। এবং লাল্লাটা কেন বলতো? রাজ্জাকের নাম লাল্লা হবে কেন? রাজ হইতে পারে। রাজ তো আমরা বলি, আমরা যারা সমসাময়িক বন্ধুস্থানীয় আমরা রাজ বলি, তো লালাটা কই থেকে আসলো? এই নামটা দিচ্ছে আবার চাচা, মানে খালেদ মাহমুদ সুজন। সেটা হচ্ছে রাজ তার প্রথম ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গেল, কি ওই ভয়াবহ সূর্যের আলোর মধ্যে পড়লো। মানে আপনারা জানেন যে ওই ক্যারিবিয়ান অঞ্চলে বা অস্ট্রেলিয়ান অঞ্চলে সমুদ্রের পাড়ে সূর্য যে সরাসরি তাপটা দেয়, ওটা পৃথিবীর ভয়ঙ্করতম সূর্যরশ্মি। আপনি যদি সামান্য কিছুক্ষণ ওখানে বিচে থাকেন ওই সূর্যের আলোর নিচে, তাহলে আপনার সাদা চামড়া পুড়ে কালো হয়ে যাবে। এবং বড় লোকেরা, শ্বেতাঙ্গ বড় লোকেরা এই করতে বিচে আসে, ক্যারিবিয়ান বিচে আসে, অস্ট্রেলিয়ান বিচে আসে। তারা বলে শরীর ট্যান করায়, মানে চামড়া কালো করাচ্ছে, শরীরে আবার নানা রকম ক্রিম ট্রিম মেখে ওই ট্যানিংয়ে উপযোগী করে। তো আমরা তো আর ইচ্ছা করে ওইটা ট্যান করানোর লোক না। আমাদের রাজ ছোটবেলা থেকে, ওরা প্রথম যখন দেখি তখন থেকেই তা করে গুল্লু গুল্লু বেবি ছিল, এবং কি ফর্সা ছিল। এখনও রাজকে দেখে এখন আর আপনারা বুঝতে পারবেন না, দীর্ঘদিন ক্রিকেট খেলতে খেলতে ওর রং এক পশলা একটু কালো হয়ে গেছে।
মানে প্রথম দিকের রাজ আপনাকে একমাত্র ক্রিকেট থেকে বলতে পারি আমাদের রাবিদ ভাইয়ের কাছাকাছি। রাবিদ ইমামকে আপনারা দেখছেন না দু একবার টিভিতে? রাবিদ ইমামের যেমন সাদাটা লাল হয়ে গেছে, এখন বোধহয় রাবিদ ভাই অত ফর্সা লাগে না। সর্বশেষ কবে দেখলাম, ওই দিন দেখলাম মনে হয় আগের মতো ফর্সা লাগে না, বয়সের সঙ্গে সঙ্গে আবার একটু কমে যায় এটা। তো রাত ছিল একেবারে ইউরোপিয়ান শ্বেতাঙ্গ বাচ্চাদের মতো, মানে ওই যে লাল হয়ে গেছে, সাদার চোটে লাল হয়ে গেছে অবস্থা হয়ে গেল প্রথম ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গিয়ে। ওই ভয়াবহ রোদের মধ্যে যেই না একদিন দুই দিন বোলিং করলো, ফিল্ডিং করলো, ওর চামড়া জায়গায় জায়গায় পুড়ে চামড়া উঠে যাওয়া শুরু করলো। আর যাদের ওই মেলানিন কম থাকে তারা রোদে পড়লে প্রথমে হয় কি চামড়াটা উঠে যায়, একদম উঠে যায়। আপনারা দেখবেন বিশেষত যারা এভারেস্ট অভিযানে যায়, ওই বরফের উপরে যখন ওই সূর্যরশ্মি পড়ে পরে রিফ্লেক্টেড হয়ে মুখে পড়লে ওই আলোতে রীতিমতো চামড়া পুড়ে পুড়ে পড়ে যেতে থাকে। তো রাজ্জাকের ওই দশা হলো, প্রথম 2-3 দিন চামড়া পুড়লো, পুড়ে চামড়া পড়ে গেল। এরপরে যখন চামড়াটা পড়ে গেল তখন আলটিমেটলি দেখা গেল তার মুখ হাত বিভিন্ন জায়গায় লাল হয়ে মাংস পর্দা বেরোয় আসে, মাংসের উপরের পর্দাটা, মানে একটা বিভৎস দৃশ্য দেখে তখন সবাই বলতেছে এটা কি অবস্থা, ও তো ফিরতে ফিরতে হয়ে যাবে। আসলে কিছু হবে না, এরপরে ওর আর কি কালো চামড়া হবে, যেটা আপনারা এখন দেখতে পান যে এখনো একটু কম সাদা না, এটা হচ্ছে ওই পোড়ার কারণে তৈরি হয়েছে পরে দীর্ঘকাল খেলতে খেলতে। তখন চাচা বলল, মানে সুজন ভাই বললো যে এ তো পুরো লালটু মিয়া হয়ে গেছে, ওরা আজকে থেকে লাল্লা ডাক। সেই থেকে লাল্লা শুরু হলো। তো চাচার দেওয়া নামের গল্প শুনলেন, চাচার গল্পটাও তো শুনতে হবে যে চাচা চাচা করি কেন। বিশেষত আমি এই কন্টেন্ট শুরু করার পরে বহুবার বিভিন্ন প্রসঙ্গে, খারাপ প্রসঙ্গে ভালো প্রসঙ্গে চাচার কথা আসছে, খালেদ মাহমুদ সুজনের কথা আসছে, এবং আমি প্রায়শ সুজন ভাই বলতে ভুলে যাই, চাচাই বলি। একটা কন্টেন্টে বোধ হয় একবারও তার নাম বলি নাই। পরে নিচে দেখে অনেকে কমেন্ট করতেছে যে চাচাটা কে। এটা তো সত্যি কথা, আপনাদের জানানো দরকার, এই প্রজন্ম হয়তো অনেকে জানেনই না যে খালেদ মাহমুদ সুজনের নাম হচ্ছে চাচা। আমি না শুধু, বাংলাদেশে অলমোস্ট কোনো জার্নালিস্ট আমার জেনারেশন পর্যন্ত, আমার উপরে যারা মনিবাইরা তাদের থেকে শুরু করে আমাদের একটু ছোটরা পর্যন্ত আর তারে কোনোদিন সুজন ভাই ডাকে না, সবাই চাচাই ডাকে। আর ক্রিকেটারদের কথা তো বলাই বাহুল্য, একদমই হৃদয়দের আগের ব্যাচ পর্যন্ত হৃদয়রা দেখি স্যার ডাকে, কারণ এখন তো সে টিচার, তাদের কোচ। হৃদয়দের সম্ভবত 1-2 ব্যাচ আগে পর্যন্ত মানে সৌম্যরাও সম্ভবত তারে চাচা ডাকে। সে কি করে বাংলাদেশে এই হাজার হাজার ক্রিকেটার, সাংবাদিক, ক্রিকেট সংগঠক, দিন দুনিয়া সবার চাচা হয়ে গেল কি করে? এই লোকটা এত বুড়ো তো না যে সবার চাচা হয়ে যাবে। এবং আমরা খোঁজ নিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি তার টিমমেটরাও চাচা ডাকতো, তার চেয়ে বড় যারা তারাও চাচা ডাকতো। এটা কেমনে হয়? তখন তো সুজন ভাই পিচ্ছি, সে সময় তারা চাচা ডাকবে কেন? সে সময় তো তার চাচা হওয়ার বয়স হয় নাই। এইটা অবশ্য খোঁজ নিতে খুব বেশি কষ্ট হলো না, সুমন ভাই আমাকে এইটা ডিসক্লোজ করে দিল যে অ্যাকচুয়ালি চাচা মানে খালেদ মাহমুদ সুজন হচ্ছে হালিম শাহ দূর সম্পর্কের চাচা। তো সেই হালিম শাহ একদিন মাঠে দাবি করলেন যে সুজন তো আমার সম্পর্কে আত্মীয় হয়। কিরকম? এখন সুজন ভাই আর চাচা মুখোমুখি হলেন, তারা সব এক টিমে খেলে, যে তোর আমি কিরকম আত্মীয়। তখন তারা একটা লতায় পাতায় আত্মীয়তার হিসাব বের করলো। সুজন ভাই বাসায় গিয়ে তার মারে বলল যে এরকম হালিম শাহ বলল যে তোমার নানির অমুকের তমুক হচ্ছে হালিম শাহর দাদির অমুকের তমুক। তখন ওনার মা হিসাব টিসাব করে বলতেছে হ্যাঁ কথা সত্যি, ওরা কিন্তু আসলেই আমাদের আত্মীয়, এবং সেটা করে ফেলনা আত্মীয় না, সে সম্পর্কে ও তোর ভাইস্তা হয়। পরদিন সুজন ভাই মাঠে এসে হালিম সারে বলছে যে হালিম তুই আমার ভাইস্তা, এখন থেকে তুই আমার চাচা বলে ডাকবি। আচ্ছা বলেন, কেউ সায়দা এই বিপদ নিজের ঘাড়ে আনে? এটা শুধুমাত্র সুজন ভাইয়ের পক্ষেই সম্ভব। এই যে বিপদ আনলো, হালিম শাহ তো চাচা বলে ডাকা শুরু করলোই, টিমমেটরা সঙ্গে সঙ্গে সবাই চাচা ডাকা শুরু করলো। তুমি হালিম শাহ চাচা, তাহলে আমাদেরও চাচা। সবাই সেই থেকে আজও পর্যন্ত লোকেরা তারা চাচা ডাকে। ওকে, গল্পের আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, কিন্তু দুটো লোকের নামের কথা তো না বললেই না। একটা হচ্ছে পাগলা, 2 নম্বর হচ্ছে ময়না। আমাদের মাশরাফি কি করে পাগলা হলো? এটা আসলে খুব কঠিন কিছু না। মাশরাফিকে আপনিও যদি 2-4 দিন তার ছোটবেলা থেকে দেখতেন, পাগলা বলেই ডাকার কথা। মাশরাফির অন্য কোনো ডাকনাম হইতে পারে, এটাই আমার মনে হয় না। মাশরাফিরা পাগলাই ডাকা উচিত, কিন্তু এই নামটা দিয়েছিল ডেভ ওয়াটমোর, মাশরাফির সবচেয়ে প্রিয় গুরু, এবং ডেভ ওয়াটমোরেরও সম্ভবত জীবনের সবচেয়ে প্রিয় শিষ্য। ডেভ ওয়াটমোর দুটো মানুষকে বাংলাদেশে হচ্ছে তার সন্তানের মতো দেখতো, একটা হচ্ছে মাশরাফি আর একটা হচ্ছে রানা, মানজারুল ইসলাম রানা। তারে নিয়ে কন্টেন্ট বানানোর মতো বুকের মধ্যে যে ইয়েটা তৈরি করা, এটা এখন করতে পারিনি, করতে পারলে বানাবো। মানে
ভাই মানে প্রয়াত ভাইরে নিয়ে কন্টেন্ট বানানো একটু কঠিন। এই জন্য আমি অনেকেই বলতেছেন যে রানারে নিয়ে কন্টেন্ট করলেন না কেন, আমি করবো করবো, আমি চেষ্টা করব করার জন্য। তো যাই হোক, রানা কথা না এখন না বলে মাশরাফির যেটা, যে মাশরাফি একদম প্রথম দিন ডেভ যখন প্রথম দায়িত্ব নিল, ডেভ হচ্ছে দূর থেকে হেঁটে আসতেছে, মাশরাফি এখানে বসে বল নিয়ে কি করতেছে, হঠাৎ করে মাশরাফিকে মনে হয়েছে পাশে কারে ল্যাং মারে ফেলায় দিচ্ছে। তো ডেভ কাছে এসে বলতেছে ওকে একটা ক্রেজি। তখন পাশ থেকে কে বলছে হ্যাঁ ও ছোটবেলা থেকে পাগল, তোমার এই পাগল সামলাইতে হবে। তখন ডেভ এসে ওর কাঁধে হাত দিয়ে বলতেছে ওকে পাগলা, আজ থেকে তুমি পাগলা। সেই থেকে মাশরাফি দীর্ঘকাল পর্যন্ত, যতদিন সে তার ব্যাচমেটদের সঙ্গে খেলছে, পরে জুনিয়ররা তো ম্যাচ পাই বলতো, কিন্তু যতদিন তার ব্যাচমেটরা ছিল, এক্সিস্ট করতো, সুমন ভাইরা পর্যন্ত সবাই পাগলা বলেই ডাকতো। সুমন ভাই সিলেক্টর, মাশরাফি ক্যাপ্টেন, এরকম বোধহয় আমি দেখছি। সুমন ভাই তখনও পর্যন্ত মাশরাফির এ কেরা পাগলা এদিকে আয়, এভাবেই ডাকতো। তো পাইলট ভাই সুমন ভাইরা সবাই পাগলা বলে ডাকতো। এবার শেষ আকর্ষণ, একেবারে ওই যে পর্দার শেষ আকর্ষণ, সেটা হচ্ছে ময়না। আমাদের সাকিব কিভাবে ময়না হলো। সাকিবের ভেতরে আমরা আপনারা ময়নার কোনো বৈশিষ্ট্য দেখতে পাবো না, তবে আমি একটু করে ইঙ্গিত দিতে পারি। সেটা হচ্ছে যে সাকিবকে আপনারা দেখবেন যে ও সাধারণত, যদি আপনারা অফ স্ক্রিন কখনো তাকে দেখে থাকেন, যদি কখনো দেখেন জটলার মধ্যে বসে গল্প করতেছে করতেছে, ও কিন্তু বলে কম। মানে ও যে একটানা বলে যায় এটা খুব একটা হয় না। ও খুব বক বক করে হচ্ছে ওর একান্ত নিজস্ব সার্কেলে, মানে যাদেরকে ও মনে করে যে এরা খুব ঘনিষ্ঠ, ওরকম দুই তিনজন থাকলে খুব বক বক করে। অনেক সময় সেটা দেখা সৌভাগ্য হয়েছে। কিন্তু সাধারণত সাকিবের সিনারিও হচ্ছে যে 8-10 জন বসা থাকলে সবাই বলতে থাকে, ওই সার্কেলগুলোতে বেশি বলে তো মাশরাফি, ও মাশরাফি বলে, অমুক বলে, তমুক বলে। সাকিব শুনতে থাকে, ধরেন একটা বল হাতে ঘুরাচ্ছে আর শুনতেছে, ও কিন্তু বোঝা যাচ্ছে না যে কথাগুলো শুনতেছে কিনা, বা একটা ব্যাট ঘুরাচ্ছে, হঠাৎ করে টুক করে একটা কিছু বলে, এমন একটা কিছু বলে যে পরের 20 মিনিট আপনি ওইটা নিয়েই কথা বলতে বাধ্য থাকবেন, এবং হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। সেটা খুব বেশি না, হয়তো 4-5টা শব্দ বলে। তো এই বলার ভিতরে একটা ময়না পাখির ব্যাপার আছে, কিন্তু সেটা তো আর আমরা আবিষ্কার করি নাই, সেটা আবিষ্কার হয়েছে সাকিব যখন একবারে পিচ্ছি ক্লাস 7-এ পড়ে তখন। সাকিব ভর্তি হলো বিকেএসপিতে। সাকিবের এই বিকেএসপি লাইফ নিয়ে সে যে আমাকে একটা মেগা ইন্টারভিউ দিছিল, আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। অলমোস্ট 1.5 ঘন্টার একটা ইন্টারভিউ দিছিল, ওখানে তার বিকেএসপি লাইফ নিয়ে বিস্তারিত আছে। কেন সে বাথরুমে ঢুকে কাঁদতো, কেন সে এক্সট্রোভার্ট একটা ছেলে থেকে ইন্ট্রোভার্ট হয়ে গেল, কেন সে মানুষের সামনে হাসতো না, মানুষের সামনে কাঁদতো না, কেন সে একা একা বসে থাকতো, সব বিস্তারিত গল্প পাবেন। প্রয়োজন হলে আমি একদিন আলাদা করে গল্পগুলো শোনাবো। এখন তো সে প্ল্যাটফর্ম না, এখন একটু মজাই করি। তো সাকিব যেটা করতো ওই বিকেএসপিতে, যতক্ষণ খেলা, যতক্ষণ পড়া, ক্লাস, তা তো করতো, এবারে বাকিটার সময় একা একা বসে থাকতো, বা 4-5 জন এক জায়গায় হলে ওই টুকটুক করে কথা বলতো। নাসির উদ্দিন ফারুক আমার বন্ধু, আমার ফেসবুকেও আছে, আমি নিশ্চিত ফারুক এই কন্টেন্টটা দেখবে। আমাকে এই ইনফরমেশনটা ফারুক দেয় না, আমাকে ইনফরমেশনটা আবার দিচ্ছে হচ্ছে নাইম ইসলাম। নাইম ইসলাম সাকিবের একটু সিনিয়র। নাইম আর নাসির উদ্দিন ফারুক আমাদের সাবেক ওপেনার, এখনকার কোচ। ফারুক আর নাইম হচ্ছে ব্যাটসম্যান। তো ফারুক আর নাইম একদিন কথা বলতেছে, এই পোলাটারে খেয়াল করছিস যে ও কোনো সময় আড্ডার মধ্যে বক বক করে না, এবং কোনো কিছুতে খুব একটা রিয়াক্টও করে না, কিন্তু দুই একটা যে কথা কয় না ময়নার মতো, একবারে মনে হয় যে ভেতরে এসে লাগতেছে। তখন পাশ থেকে নাসিরুদ্দিন ফারুক বললো যে ওকে, ওরে আজ থেকে ময়নাই ডাকতে হবে। ও যেহেতু পাখির মতো থাকে, আমরা ওর পাখি বলেই ডাকবো, ময়না পাখি বলে ডাকবো। সেই থেকে সাকিব যতদিন তাদের ব্যাচমেটের সঙ্গেই ক্রিকেট খেলছে, ততদিন তারে ময়না বলেই ডাকা হতো। মানে মাশরাফি ওরা সবাই ময়নাই বলতো, ওই ফারুকদের হাত থেকে নামটা আসছে। পরে সাকিব সিনিয়র হয়ে যাওয়ার পরে নামটা অনেকটা হারায় গেছে, এই নামটা আর খুব একটা মাঠে শোনা যায় না। তো যাই হোক, আজকে অনেকগুলো নামের গল্প বললাম, আশা করি অন্য কোনো একদিন ক্রিকেটারদের এরকম অফ স্ক্রিন লাইফের অন্য কোনো গল্প বলবো। সবাই ভালো থাকবেন।